ওকে, সো ফার্স্ট টেস্ট আমরা জিতে গেছি, সেটা এখন মাথা থেকে ঝাড়া ফেলাইতে হবে। দুদিন পর সেকেন্ড টেস্ট শুরু হইতেছে, মূল ফোকাস এখন ওখানে থাকতে হবে। ওভার এক্সাইটেড হওয়া যাবে না, পা মাটিতে রেখে বুদ্ধি খাটাইয়া খেলতে হবে কিভাবে কি করা যায়। একাদশ, বাংলাদেশের একাদশ কেমন হইতে পারে এটা নিয়ে একটু আসলে আলোচনা করি। সব জায়গায় দেখা যাইতেছে বাংলাদেশ হয়তো 4 পেসার এবং একটা স্পিনার নিয়ে খেলবে, সেই ক্ষেত্রে তাইজুল ড্রপ হইতে পারে আর শরীফুল দলে ঢুকতে পারে। যদিও এটা এখনও কোনো কনফার্ম নিউজ না, কিন্তু যে মাঠে খেলা হইতেছে ম্যাকাইয়ের মাঠে, এর আগে কখনো এখানে টেস্ট খেলা হয় নাই। সো টেস্টের পরিসংখ্যানগুলো বলা যাইতেছে না, কিন্তু এই মাঠের আগে যে ফার্স্ট ক্লাস ম্যাচগুলো হয়েছে, গত 5টা ফার্স্ট ক্লাস ম্যাচের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ম্যাচের তৃতীয় দিন থেকে। এর আগে যে ফার্স্ট ক্লাসের ম্যাচগুলো যে পিচে খেলা হয়েছে ম্যাকাইতে, সেখানে কিন্তু থার্ড ডে থেকে পিচ ফাটা শুরু করছে এবং স্পিনাররা স্পিন পাইছে, বলে মুভমেন্ট পাইছে। সো সেকেন্ড ইনিংস, ম্যাচের থার্ড ইনিংস এবং ম্যাচের ফোর্থ ইনিংস, অর্থাৎ দুই দলেরই সেকেন্ড ইনিংস অনেক গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে, সেখানে স্পিনাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি মনে করি বাংলাদেশের একাদশে 4 পেসার খেলানো কোনো দরকার নেই, ফার্স্ট টেস্টের মতোই 3 পেসার 2 স্পিনার খেলাক, তাইলে একটা মানে সামঞ্জস্যতা আসবে, ঠিক আছে, একটা ব্যালেন্স আসবে। এই ক্ষেত্রে আমি একটা ড্রপ করব, সেটা হলো ইবাদতকে ড্রপ করে শরীফুলকে ঢুকাবো। তাহলে আমি মনে করি বর্তমান ফর্ম বিবেচনায় বাংলাদেশে যদি শরীফুল এবং তাসকিন আর হাসান মাহমুদ খেলে, তাইলে বাংলাদেশের পেস লাইন আপটা আরও স্ট্রং হবে ইবাদতকে ড্রপ করে শরীফুলকে ঢুকাইলে। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন, যা আছে সেম, জাস্ট আমি একটা পরিবর্তন করব, এইটাই, একটা পেসার বসে আর একটা পেসার খেলাবো। এছাড়া আমি আর কোনো পরিবর্তন করার পক্ষে না। আমি তাইজুল এবং মেহেদি মিরাজকে খেলানোর পক্ষে, কারণ এই দুইটা স্পিনার বিপক্ষ দলের সেকেন্ড ইনিংসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, প্লাস তাইজুল আমাদের ব্যাটিংয়েও কিছুটা হেল্প করবে। তাইজুল কিন্তু মোটামুটি ভালো ডিফেন্স করতে পারে। অনেকে বলতেছে লিটনকে বসানোর জন্য, ফার্স্ট ম্যাচে খারাপ খেলছে, কিন্তু আমি কোনো রিজনই দেখি না লিটনকে বসানোর। লিটন থেকে ভালো বিকল্প আমাদের নাই। সো আমি মনে করি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যে আছে, সেটা যা আছে তাই থাকবে। অস্ট্রেলিয়ার একাদশ যদি একটু বলি, অস্ট্রেলিয়ার একাদশে জ্যাক ওয়েদারওয়েল বাদ পড়ে গেছে অলরেডি, আর ম্যাট রেনশো ঢুকবে। ম্যাট রেনশোকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে। এই ম্যাচে লাস্ট 3টা ম্যাচে এই মাঠে ম্যাট রেনশো লাস্ট 3টা ম্যাচে কিন্তু সেঞ্চুরি করছে। হ্যাঁ, টেস্টে সেঞ্চুরি করে নাই, ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি করছে, কিন্তু সেটাও কিন্তু তার জন্য অনেক কনফিডেন্স বুস্ট আপ করবে। দীর্ঘ 3-4 বছর পরে কিন্তু ম্যাট রেনশো দলে আসতেছে। সো ম্যাট রেনশো একটা মাথা ব্যথার কারণ হইতে পারে। তাকে কীভাবে আটকানো যায়, ম্যাট রেনশো কিন্তু স্পিনও খুব ভালো খেলে, যেহেতু সে ওপেনিংয়ে খেলবে জ্যাক ওয়েদারওয়ার্ল্ডের জায়গায়। আমরা যদি অস্ট্রেলিয়ারে ব্যাটিংয়ে পাঠাইতে পারি, আর সকালের যে আর্দ্রতা, সকালের যে আবহাওয়া, সেই কন্ডিশনটা যদি আমরা কাজে লাগাইতে পারি, পেস বলাররা যদি কাজে লাগাইতে পারে বাংলাদেশের, তাহলে কিন্তু ফার্স্ট টেস্টের মতো সেকেন্ড টেস্টেও অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ আছে টপ অর্ডার, সেটা কিন্তু ধসায় দেওয়া সম্ভব। যেটা আগেই বললাম, ওভার এক্সাইটেড হওয়া যাবে না, লাইন লেন্থ বজায় রাখতে হবে এবং বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। খেলা কিন্তু এখন আমাদের কোর্টে। প্রথম টেস্টের পর কিন্তু খেলা ঘুরে গেছে, অস্ট্রেলিয়াদের কনফিডেন্স কিন্তু একদম ডাউন এবং বাংলাদেশের কনফিডেন্স কিন্তু একদম হাই। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলা উচিত, নাকি 4 পেসার এবং 1 স্পিনার নিয়ে খেলা উচিত, বা 3 পেসার যদি খেলায় তাহলে কোন 3 পেসার খেলানো উচিত? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাইতে ভুলবেন না।